ছাত্রীরা আজ থেকে এই যে লুসেন্ট বই হিন্দিতে বা এর একটি ইংলিশ ভার্সনও পাওয়া যায়। এই বইটি খুবই একটা ভালো বই। এই বইটি পড়লে কিন্তু যে কোনো পরীক্ষার ক্র্যাক করা যায়, জিকে। তো আজ থেকে এই বইটির সম্পূর্ণ বাংলা ভার্সন আমি প্রতিদিন একটি করে ক্লাস দিব। তো আজকের প্রথম ক্লাস হবে ভারতবর্ষের ইতিহাস থেকে আরম্ভ। তো ক্লাসটা চলো শুরু করা যাক। ভারতবর্ষের ইতিহাস। উত্তর হিমালয় থেকে দক্ষিণ সমুদ্র পর্যন্ত বিস্তৃত এই উপদ্বীপ ভারতবর্ষ নামে পরিচিত। মহাকাব্য এবং পুরাণে একে ভারতবর্ষ অর্থাৎ ভারতের দেশ বলা হয়েছে এবং এখানকার অধিবাসীদের বলা হয়েছে ভারতী বা ভরতের সন্তান। নামের উৎপত্তি। গ্রিকরা একে ইন্দো বলতো এবং আরবরা একে হিন্দ বলতো। মধ্যযুগে এই দেশকে হিন্দুস্তান বলা হতে থাকে। ফরাসি শব্দ হিন্দু থেকে এই নামের উৎপত্তি। পরবর্তীতে গ্রিক শব্দ ইন্দোর ভিত্তিতে ইংরেজরা একে ইন্ডিয়া বলতে শুরু করে। ভৌগোলিক বিভাজন। বিন্ধ্য পর্বতমালা দেশকে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে ভাগ করেছে। উত্তরে ইন্দো ইউরোপীয় ভাষাভাষী এবং দক্ষিণে দ্রাবিড় ভাষাভাষী মানুষের সংখ্যা বেশি। তো এখান থেকে ছাত্রছাত্রীরা একটা মনে রাখবে, এই যে বৃন্ধ্য পর্বত, এরই পরীক্ষাতে এক্সামে কোশ্চেন আসে যে কোন পর্বতমালা ভারতবর্ষকে উত্তর এবং দক্ষিণে ভাগ করেছে। তো সেটা হচ্ছে বৃন্ধ্য পর্বতমালা। এখানে বৃন্ধ্য পর্বতমালা, এটি উত্তরের পাট, এটি দক্ষিণের পাট। চলো এরপর দেখা যাক। ইতিহাসের বিভাজন। পড়াশোনার সুবিধার্থে ভারতীয় ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: প্রাচীন ভারত, মধ্যকালীন ভারত এবং আধুনিক ভারত। এখানে একটা মনে রাখার জিনিস আছে, আমাদের যে কোনো এক্সামের পরীক্ষাতে সবথেকে বেশি প্রশ্ন আসে আধুনিক ভারত থেকে। মধ্যকালীন ভারত থেকে তার থেকে কিছুটা কম, আর প্রাচীন ভারত থেকে একটি বা দুটি প্রশ্ন আসে। আধুনিক ভারতটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, গান্ধীজি আন্দোলন ওইসব প্রশ্নগুলি। যাই হোক, এরপর দেখা যাক। প্রাচীন ভারতের ইতিহাসের উৎস। প্রাচীন ভারতীয় ইতিহাস সম্পর্কে মূলত চারটি উৎস থেকে পাওয়া যায়: একটা ধর্মগ্রন্থ, ঐতিহাসিক গ্রন্থ, বিদেশিদের বিবরণ ও প্রত্নতাত্ত্বিক সাক্ষাৎ। তো এই যে চারটি বিভাজন, এই চারটি বিভাজনের কিন্তু প্রতিটি আমি আলোচনা করব। ধর্মগ্রন্থ করব, এরপর ঐতিহাসিক গ্রন্থ, বিদেশি বিবরণ, প্রত্নতাত্ত্বিক বিবরণ। ধর্মগ্রন্থ ও ঐতিহাসিক গ্রন্থ। ভারতের প্রাচীনতম ধর্মগ্রন্থ হলো বেদ। এর সংকলনকর্তা হলেন মহর্ষি কৃষ্ণ দেবপায়ন বেদব্যাস। পরীক্ষাতে প্রশ্ন হয় বেদের রচয়িতাকে, তো বেদব্যাস। বেদ চারটি ভাগে বিভক্ত, সেটা হচ্ছে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ ও অথর্ববেদ। এই চারটি বেদকে একত্রে সংহিতা বলা হয়। এরপর ঋগ্বেদের সুশৃঙ্খলা জ্ঞানের সংগ্রহকে ঋগ্বেদ বলা হয়। এটি 10টি মণ্ডল, 128টি সূক্ত ও 10,462টি ঋচা রয়েছে। তৃতীয় মণ্ডল, এতে সূর্য দেবতা সাবিত্রীকে উৎসর্গ করে বিখ্যাত গায়ত্রী মন্ত্র রয়েছে। এক্সামে প্রশ্ন হয় যে গায়ত্রী মন্ত্র কাকে উৎসর্গ করা হয়েছে, তো এটা মনে রাখা হবে, সূর্য দেবতা সাবিত্রীকে উৎসর্গ করা হয়েছে। আর কততম মণ্ডলে বিবরণ? না, তৃতীয় মণ্ডলে। নবম মণ্ডলে কী আছে? এতে দেবতা সোমের উল্লেখ আছে। এখানে প্রশ্ন হয় দেবতা সোমদেবের উল্লেখ কোন মণ্ডলে আছে, তখন উত্তর হবে নবম মণ্ডল। অষ্টম মণ্ডলে কি না, এর হস্তলিখিত ঋচাগুলিকে খিল বলা হয়। অষ্টম মণ্ডলে এর হস্তলিখিত ঋচাগুলোকে খিল বলা হয়। দশম মণ্ডলে কী আছে না, এতে পুরুষোক্তের বর্ণনা আছে, যেখানে সমাজকে চারটি বর্ণে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র ভাগে ভাগ করার কথা বলা হয়েছে। যজুর্বেদ। সুরেলা পাঠের জন্য মন্ত্রসমূহ ও বলিদানের সময় পালনীয় নিয়মের সংকলনকে যজুর্বেদ বলা হয়। যজুর্বেদের পাঠকর্তা অর্থাৎ যিনি পাঠ করেন তাকে অধ্যক্ষ বলা হয়। যজুর্বেদের যজ্ঞের নিয়মাবলী এবং বিভিন্ন বিধিবিধানের সংকলন পাওয়া যায়।
এতে বলিদান পদ্ধতির বর্ণনা রয়েছে। এটি এমন একটি বেদ যা গদ্য এবং পদ্য উভয় আকারেই রচিত। ভিভিআই নোট হচ্ছে এখানে যে যজুর্বেদের এই বিশেষত্ব অর্থাৎ গদ্য ও পদ্যের সংমিশ্রণ পরীক্ষায় প্রায় আসে। মানে প্রশ্ন হবে যে কোন বেদ গদ্য ও পদ্যের সংমিশ্রণ নামে পরিচিত, ওর উত্তর হবে যজুর্বেদ। আরেকটা মনে রাখার এখানে ইম্পর্টেন্ট হলো যে এই বলিদানের সময় পালনীয় করা হয়, এটা প্রশ্ন থাকে যজুর্বেদ। এরপর সামবেদ ও অথর্ববেদ। সামবেদের মনে রাখার জিনিস হলো যে একে ভারতীয় সঙ্গীতের জনক বলা হয়। এই প্রশ্নটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এতে 1810টি সূক্ত রয়েছে, এগুলা অতটা ইম্পর্ট্যান্ট নয়, কিন্তু ভারতীয় সঙ্গীতের জনক বলা হয় সামবেদকে। অথর্ববেদে তাই ঋষি অথর্বা এটি রচনা করে। এতে মোট 731টি মন্ত্র, প্রায় 6000টি পদ্য রয়েছে। সভা সমিতি, অথর্ববেদে সভা এবং সমিতিকে প্রজাপতির 2 কন্যা বলা হয়েছে। এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট যে সভা ও সমিতিকে, অথর্ববেদের সভা সমিতিকে প্রজাপতির 2 কন্যা বলা হয়েছে, এটি পরীক্ষাতে থাকে। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো সবচেয়ে প্রাচীনতম বেদ হলো ঋগ্বেদ, আর সবচেয়ে শেষের বেদ অর্থাৎ নবীনতম বেদ হলো অথর্ববেদ। এরপর গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য। শতপথ ব্রাহ্মণ, এতে স্ত্রীকে পুরুষের অর্ধাঙ্গিনী বলা হয়েছে, অর্থাৎ শতপথ ব্রাহ্মণের যে তথ্য সেখানে স্ত্রীকে পুরুষের অর্ধাঙ্গিনী বলা হয়েছে। শ্রুতি গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে প্রাচীন ও প্রামাণিক হলো মনুশ্রুতি। এটি শুঙ্গ আমলের একটি মানদণ্ড গ্রন্থ। অপরদিকে নারদ শ্রুতি গুপ্ত যুগের সম্পর্কে তথ্য প্রদান করে। বেদকে সঠিকভাবে বোঝার জন্য 6টি বেদাঙ্গ রচনা করা হয়েছে, যেগুলি হলো শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ ও জ্যোতিষী। এরপর পুরাণ। ভারতীয় ঐতিহাসিক কাহিনীগুলির সবচেয়ে ভালো ক্রমিক বিবরণ পুরাণে পাওয়া যায়। রচয়িতা হলো লোমহর্ষ। এটি খুব ইম্পর্ট্যান্ট জিনিস। পুরাণের রচয়িতা লোমহর্ষ। পুরাণের সংখ্যা কটি, এটিও ইম্পর্ট্যান্ট, 18টি। আর 5টি পুরাণ রাজবংশের তালিকা পাওয়া যায়। সেগুলি হলো মৎস্য পুরাণ, যেটা অন্ধ্র সাতবাহন বংশের সম্পর্কে জানা যায়, সবচেয়ে প্রাচীন এবং প্রামাণিক। পরীক্ষাতে প্রশ্ন হয় যে মৎস্য পুরাণে কোন বংশের সম্পর্কে জানা যায়, সেটির অ্যান্সার হবে অন্ধ্র সাতবাহন বংশের। বিষ্ণু পুরাণে কোন বংশের সম্পর্কে জানা যায়, মৌর্য বংশ। আর ব্রাহ্মণ ও ভাগবত পুরাণ। এরপর বৌদ্ধ, জৈন ও অন্যান্য সাহিত্য। বৌদ্ধ সাহিত্য। জাতক গল্পে বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণিত আছে। হীনযান, বৌদ্ধ ধর্মের হীনযান শাখার প্রধান গ্রন্থ হল কথাবস্তু, যাতে মহাত্মা বুদ্ধের জীবনচরিত বিভিন্ন কাহিনীর মাধ্যমে বর্ণনা করা হয়েছে। জৈন সাহিত্যকে আগম বলা হয়। জৈন ধর্মের প্রাথমিক ইতিহাস কল্পসূত্র থেকে জানা যায়। জৈন গ্রন্থ ভগবতী সূত্র ও মহাবীর জীবন কাহিনী এবং তার সমসাময়িকদের সাথে সম্পর্কের বিবরণ পাওয়া যায়। অর্থশাস্ত্রের লেখক হলো চাণক্য বা কৌটিল্য। কলহন রচিত গ্রন্থের নাম হলো রাজদরঙ্গী, যেটা কাশ্মীরদের শাসকদের সম্পর্কে জানা যায়। প্রাচীন ভারতের ঐতিহাসিক সাহিত্য। অষ্টাধ্যায়ী, এটা একটা ব্যাকরণের প্রথম বই, যার লেখক হলেন পাণিনি। পরীক্ষাতে আসে যে অষ্টাধ্যায়ী কার লেখা, তো তার উত্তর হলো পাণিনি। হেরোডোটাস, ইনাকে ইতিহাসের জনক বলা হয়। মেগাসথেনিস, ইনি সেলুকাস নিকটরের রাজদূত ছিলেন, যিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় এসেছিলেন। তিনি তার ইন্ডিকা বইয়ে মৌর্য যুগের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে লিখেছে। দেখো, এটা থিওরি ক্লাস, কিন্তু এখান থেকে অনেক কোয়েশ্চেন হবে। যেমন কীরকম কোয়েশ্চেন হবে না, মেগাসথেনিস কার রাষ্ট্রদূত ছিলেন, না সেলুকাস নিকটের রাজদূত ছিলেন। কার রাজসভায় এসেছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যের। ইন্ডিকা গ্রন্থের লেখককে মেগাসথেনিস। এই ইন্ডিকা গ্রন্থে মৌর্য যুগের সমাজ সম্পর্কে জানা যায়। ফাহিয়ান হলো কি না, ফাহিয়ান চীনা পরিব্রাজক, অর্থাৎ চীনা থেকে ছিলেন। কার আমলে ছিলেন, দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় এসেছিলেন। তিনি তার বিবরণে মধ্যপ্রদেশের সমাজ ও সংস্কৃতি বর্ণনা করেছেন। হিউয়েন-সাং, ইনি হর্ষবর্ধনের শাসনকালে ভারতে এসেছিলেন। এই হিউয়েন-সাং কার শাসনকালে ভারতে এসেছিলেন? সম্প্রতি গ্রুপ ডি পরীক্ষায় এসেছিল, WBSSC যে গ্রুপ ডি পরীক্ষা, সেখানে এই প্রশ্নটি ছিল। আলবেরুনি,
ইনি মোহাম্মদ গজনবীর সাথে ভারতে এসেছিলেন। আরবিতে তার লেখা বই তহকিক ই হিন্দ, যার অর্থ হলো ভারতের সন্ধান। এরপর কয়েকটি গুরুত্বপূর্ণ শিলালিপি ও সংশ্লিষ্ট শাসক, অর্থাৎ কোন শিলালিপি থেকে কোন শাসক সম্পর্কে জানা গেছিল। তো এটার প্রশ্ন এভাবেই হয়, যেমন হাতিগুম্ফা শিলালিপি থেকে কলিঙ্গরাজ খারবেলের কথা জানা যায়, জুনাগড় শিলালিপি থেকে রুদ্রদামনের কথা জানা যায়, নাসিক শিলালিপি থেকে গৌতম বুলেশ্বরীর কথা জানা যায়, প্রয়াগ স্তম্ভ শিলালিপি থেকে সমুদ্রগুপ্তের কথা জানা যায়, এহল শিলালিপি থেকে দ্বিতীয় পুলকেশীর কথা জানা যায়, মনসোর শিলালিপি থেকে মালব রাজা যশবর্ধনের কথা জানা যায়, গোয়ালিয়র শিলালিপি থেকে প্রতিহার রাজ ভোজের কথা জানা যায়, ভিতরি এবং জুনাগড় শিলালিপি থেকে স্কন্দগুপ্তের কথা জানা যায়, দেওপাড়া শিলালিপি থেকে বাংলা শাসক বিজয় সেনের কথা জানা যায়। গুরুত্বপূর্ণ সূচনা, ছাত্রছাত্রীরা এইভাবে প্রতিদিন একটি করে থিওরি ক্লাস হবে, যেটি সম্পূর্ণ লুসেন্টের বাংলা ভার্সন বলতে পারো। এটি ইউটিউবে প্রথম। হিন্দি বা ইংলিশ ভাষাতে অনেক ভিডিও পাবে, কিন্তু বাংলাতে খুব কম। এরপর সিন্ধু সভ্যতা, তারপর বৌদ্ধিক সভ্যতা, তারপর মহাজনপদ, তারপর জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, এভাবে ক্লাসটি লাগাতার চলবে। তোমরা সবাই চ্যানেল আরও কি সকালে এই থিওরি ক্লাস হবে, আর বিকালবেলাতে প্রতিদিন একটা প্র্যাকটিস সেট হবে, যেভাবে গ্রুপ সি ও গ্রুপ ডির আগে দেওয়া হচ্ছিল টপিক ওয়াইজ, ইতিহাস থেকে 2টি প্রশ্ন, ভূগোল থেকে 2টি প্রশ্ন, সেভাবে ক্লাসটি চলবে। আর তোমরা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।